কথা বলবো। হোমিওপ্যাথি ফার্মেসি হ্যাজ হাই স্পেসিফিক স্কোপ which are as follows. Actually this question comes in short notes and this is very important. During study and practice of homeopathy, posology should be maintained. Posology means detailed knowledge of pharmacy, and this knowledge helps physician in case of proper administration of dose to the patient, that is doctrine of doses. পোসোলজি নলেজ যদি না থাকে তাহলে রোগীকে কি মেডিসিন দিতে হবে সেটা রোগী বুঝে উঠতে ফিজিশিয়ান বুঝে উঠতে পারে না। তাহলে পেশেন্ট ফিজিশিয়ানকে ভালো পোসোলজি নলেজ হতে হবে, তাহলে স্কোপ অফ হোমিওপ্যাথির জন্য একটা মেন যেটা হচ্ছে পোসোলজি নলেজটা থাকা দরকার। এবার প্রিপারেশন অফ মেডিসিন সম্বন্ধেও নলেজ থাকতে হবে, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন সম্বন্ধে নলেজ থাকতে হবে, আর প্রেসক্রিপশন রাইটিং সম্বন্ধে একটা নলেজ হতে হবে। এই যে চারটে কথা যদি না করে তাহলে হোমিওপ্যাথি ফার্মেসি স্কোপটা বোঝা যাবে না। ক্লিয়ার আছে? ওকে, এবার স্কোপ অফ হোমিওপ্যাথি ইন কেস অফ ক্যারিয়ার, জীবনে যে এই যে প্রশ্নটা আসছে কি আমি ভালো করে ডেভেলপ করব, এটাও জন্য একটা জানতে হবে কি ক্যারিয়ার যদি ডেভেলপ করতে যাও তাহলে গভর্নমেন্ট সার্ভিস পাস করার পর অনেকে কি চায় আমি গভর্নমেন্ট সার্ভিস করব। তারপর ইন ফিল্ড অফ গভর্নমেন্ট সার্ভিস লাইক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্ডিয়ান হেলথ সার্ভিসেস, হোমিওপ্যাথিক ফার্মেসি হ্যাজ এ গ্রেট রোল। এইটা তোমাদের জেনে নাও। এর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফার্মেসি নলেজ রাখতে হবে, হেলথ সিস্টেম ফার্মেসি কী হচ্ছে সেটাও জানতে হবে, কমিউনিটি ফার্মেসি কী হচ্ছে সেটাও জানতে হবে, অ্যান্ড ফার্মেসি কোর্সেস যে হোমিওপ্যাথিতে এখন চলছে সেটাও জানতে হবে। তোমরা যেমন বিএইচএমএস স্টুডেন্ট আছো, এটা জানাই আছে কি বিএইচএমএস স্টুডেন্টরা ফার্মেসি পুরোটা পড়ে, সেই জন্য তোমাদেরকে এটা ছাড় আছে। কিন্তু আলাদা করে শুধু ফার্মেসি পড়ানোর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা কোর্স চালাচ্ছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ফার্মেসি কোর্স। ওটা আমাদের কাউন্সিলে, ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি কাউন্সিলে ওই ক্লাসটা হয়, আর অন্যান্য জায়গাও হয়। তারপরে দেখা যাচ্ছে পাবলিকেশন অফ ফার্মাসিউটিক্যাল জার্নাল, এটা সম্বন্ধেও একটু আইডিয়া রাখতে হবে। ক্লিয়ার হলো এতটা? তাহলে এই কোশ্চেনটা টাচ করতে পারবে। এবার এরপরে যখন ডেভেলপ হচ্ছে কি হোয়াট ডু ইউ মিন বাই স্পেশালিটি অ্যান্ড অরিজিনালিটি অফ হোমিওপ্যাথিক ফার্মেসি, কী কী হতে পারে, তখন তোমাদের বলতে হবে কি হোমিওপ্যাথি ইজ বেসড অন হলিস্টিক অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ ডিজিজেস। হ্যান্ডম্যান সেজ দেয়ার ইজ নো ডিজিজ বাট সিক পিপুল, এটা খুব আন্ডারলাইন করে নিতে হবে। দেয়ার ইজ নো ডিজিজ বাট সিক পিপুল, বাট আদার সিস্টেম অফ মেডিসিন ট্রিটস দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। এই পার্থক্যটা বুঝতে পারছো? হ্যানিম্যান যা বলছেন বা অন্য সিস্টেম বলছে। হোমিওপ্যাথি ফার্মেসি হ্যাজ এ philosophical background and a scientific application. Its speciality and originality of homeopathic pharmacy are as follows. তার মানে কি কি ফলোজ হবে? থিওরি অফ পোটেন্টাইজেশন, হোমিওপ্যাথিক প্যাথোজেনেটিক্যাল রোল, সিঙ্গল সিম্পল রিমেডি, রিচ সোর্স অফ কিউরেটিভ ড্রাগস, new introduction of nosodes, sarcodes and imponderabilia, purity and totality of the drug sources, in-process quality control, are simple to dispense and easy to administration of the medicine in case of the patient, and তার drug action, তার cost effectiveness আর long shelf life, এতটা জিনিস গিয়ে ডেভেলপ করছে তোমার স্পেশালিটি অফ দ্য হোমিওপ্যাথিটা, যেটা অন্য জায়গাটা এই জন্য নেই। তাহলে স্পেশালিটি অ্যান্ড অরিজিনালিটি অফ দ্য হোমিওপ্যাথিক ফার্মেসি যদি বলে
তাহলে এই যে কথাগুলো যেটা বললাম, থিওরি অফ পোটেন্টাইজেশন তোমার স্পেশালিটি আছে, যেটা অন্য সিস্টেমে হয় না। কেন? যে মেডিসিন 30, 200, 1M, 10M, 50M, CM যেটা হচ্ছে শুধু হোমিওপ্যাথিতে হয়, অন্য জায়গা হয় না। আর হোমিওপ্যাথিক যে প্যাথোজেনেটিক যে ট্রায়ালগুলো হয় সেটা শুধু হোমিওপ্যাথিতে হয়। সিঙ্গল সিম্পল রিমেডি যেটা ব্যবহার করা হয় সেটাও শুধু হোমিওপ্যাথিতে হয়। আর রিচ সোর্স অফ কিউরেটিভ ড্রাগ যেটা হচ্ছে সোর্স অফ, যে আমাদের আছে হোমিওপ্যাথিতে প্রচুর সোর্সেস রয়েছে। কেননা মিনারেল কিংডম, সোর্স বলতে কয়েকটা সোর্স আছে, সেটা বলতে পারো কী কী সোর্স আছে হোমিওপ্যাথিতে? হ্যাঁ স্যার, মিনারেল সোর্সেস, অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, তারপর ইম্পন্ডেরাবিলিয়া, নো সোর্স সার্কল। তাহলে দেখো এই ভাস্ট সোর্স আমাদের কাছে রয়েছে। এই যে নো সোর্স, সার্কোড, ইম্পেন্ডেরাবিলিয়া, এর কোথায় আছে? হোমিওপ্যাথিতে আছে, অন্য সিস্টেমে কিন্তু এতটা নেই। তারপরে পিউরিটি অ্যান্ড টোটালিটি অফ দ্য ড্রাগ সোর্স রয়েছে, ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, আর সিম্পল টু ডিসপেন্স অ্যান্ড ইজি টু অ্যাডমিনিস্টার, মানে দেওয়াটাও সোজা আর অ্যাডমিনিস্ট্রেশন করাটাও সোজা। তারপরে ড্রাগ অ্যাকশন, যেটা আমরা দেখি একটা 30 মেডিসিন দিয়ে দিলাম, সালফার 30, তার অ্যাকশন প্রায় শরীরে গিয়ে 2 মাস থাকছে। আর্সেনিক দিয়ে দিয়েছি 2 মাস থাকছে, ফসফরাস দিয়ে দিয়েছি 40-50 দিন থাকছে। তা একটা ডোজের অ্যাকশন এত দিন পর্যন্ত থাকে, সেটা কি অন্য সিস্টেমে হয়? হয় না। আবার কস্ট ইফেক্টিভ ব্যাপার যেটা হচ্ছে শুধু হোমিওপ্যাথিতে, একটা পুড়িয়া করতে গেলে কত, একটা ভালো কাগজ নেবে, একটা পাউডার নেবে, একটা ডোজ দেবে, খুব জোর হয়তো 2 টাকা কস্টিং আসবে। এত কম কস্টিংয়ে অন্য জায়গায় চিকিৎসা হয় না। আর লং সেলফ লাইফের মধ্যে রয়েছে, কেননা একটা মেডিসিন যদি তুমি তৈরি করে দাও, ধরো একটা 10 ml সিসিতে তৈরি করে দিয়েছে, তার 2 বছর, 5 বছর, 20 বছর পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধে অ্যাকশন থাকে। একটা ওষুধ তৈরি করে দেওয়ার পর যে লং সেলফ লাইফ রয়েছে, সেটা শুধু হোমিওপ্যাথিতেই হয়, অন্যান্য জিনিসে এত কিছু হয় না। যদিও এখন হোমিওপ্যাথিক ফার্মেসিতে দেখা গেছে কি ওষুধের লাইফ 5 বছর বলা হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে এই কোশ্চেনটাও মোটামুটি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। এর আগে ফার্মাকোপিয়া নিয়ে একটু আমরা বলেছিলাম। হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া ডেভেলপমেন্টটাও একটু তোমাদেরকে, এটা অন্য একটা নেবো, আজকে তো জাস্ট এটাই নিতে চাইছি, হোমিওপ্যাথি স্কোপ অফ হোমিওপ্যাথি ফার্মেসি যেটা বলা হয়েছে। এরপরে কারো ক্লাস আছে? না স্যার। ওটা দেখি কোথাও একটা, প্রেসক্রিপশন রাইটিংটাও তো তোমাদের নলেজে মোটামুটি আছে। এরপরে অ্যালকোহলটা একটু দেখে নিতে হবে। ওইটা কোন চ্যাপ্টারে আছে গো তোমাদের? কি 38 না 35 কি বললে? 35 35 স্যার। 35 বা 38। নতুন বইটা না পুরোনোটা? নিউ। Posology originate from the Greek word posos, P-O-S-O-S, which means much and logos means discourse। তো কতটা একটা রুগীকে দেবো সেটাই হচ্ছে পোসোলজি। পোসোলজি ইজ দ্য ডক্ট্রাইন অফ ডোজেজ অফ মেডিসিন। মেডিসিনে যে ডক্ট্রাইন ডোজ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পোসোলজি। এবার পোসোলজির মধ্যে আরও কয়েকটা জিনিস যেটা আছে, পোসোলজি ইন রিলেশন টু অর্গানাল, ওকে বলা হয় কোয়ান্টাম অফ থ্রাস্ট। এটা মোটামুটি অবজেক্টিভে জিজ্ঞেস করে। পোসোলজি ইন রিলেশন টু ফার্মেসি, ওকে বলা হয় কোয়ান্টিটি অফ ডোজেজ। পোসোলজি ইন রিলেশন টু ফিফথ এডিশন অফ অর্গানাল অফ মেডিসিন যদি থাকে, ওকে বলা হয় মেডিকামেন্ট
লা গৌটি, এই টার্মটা কিন্তু জেনে রাখবে সেন্টিসিমাল স্কেলের জন্য। মেডিকামেন্ট লা গৌটি, GOUTTEE। আর পোসোলজি ইন রিলেশন টু সিক্সথ এডিশন অফ অর্গানন অফ মেডিসিন যদি বলে, তো মেডিকামেন্ট এ গ্লোবুল, দ্যাট ইজ 50 মিলিসিমাল স্কেল। তাহলে পোসোলজি শুধু ফার্মেসি বলে সেটা নিয়ে আমরা এখানে বুঝছি, কিন্তু পোসোলজি কিন্তু আলাদা আলাদা আছে। ইন রিলেশন টু অর্গানন আলাদা হলো, ইন রিলেশন টু ফার্মেসি যেটা আমাদের এখন চলছে, posology in relation to fifth edition of organon of medicine, and posology in relation to sixth edition of organon of medicine। তাহলে পোসোলজি এই কয়েকটা এতটা মনে থাকবে, ঠিক আছে। এবার তার মধ্যে কয়েকটা পয়েন্ট কনসিডার করে রাখতে হবে। পোসোলজি যখন ফার্মেসিতে আমরা যখন বলবো, তো 5 পয়েন্টস টু বি কনসিডার ইন দ্য চয়েস অফ দ্য ডোজ। ডোজ চয়েস করার জন্য 5টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে লিখতে হবে বা বলতে হবে। কি কি হতে হবে? দ্য সাসেপ্টেবিলিটি অফ দ্য পেশেন্ট। পেশেন্টের সাসেপ্টেবিলিটি যদি না বুঝতে পারো, তাহলে না ডেসিমাল স্কেল, না সেন্টিসিমাল স্কেল, না 50 মিলিসিমাল স্কেল এই চয়েস করাটা কিন্তু কঠিন আছে। তো সাসেপ্টেবিলিটিটা তোমাকে বুঝতে হবে। যেমন ধরো আমি বলি, একটা পেশেন্ট বলেছে আমি খাওয়া দাওয়া গন্ডগোল করেছি, আমার পেট খারাপ হয়ে গেছে, 2বার লুজ মোশন হয়েছে, তাহলে পেশেন্টের সাসেপ্টেবিলিটিটা ওই রকম আছে। আর একটা পেশেন্ট এসে কান্নাকাটি করছে, দুর্বল হয়ে গেছে একেবারে, তো সাসেপ্টেবিলিটি ওইখানে কিন্তু হাই হয়ে গেল। তো যদি সাসেপ্টেবিলিটি হাই থাকে, তো হায়ার দ্য সাসেপ্টেবিলিটি হায়ার দ্য ডোজ বা পোটেন্সি সিলেকশন হবে। এবার আমি মিনারেল কিংডমে মেডিসিন দেবো, না প্লান্ট কিংডমে মেডিসিন দেবো, না নোসোটে দেবো, না সার্কোটে দেবো, এইটা তুমি সাসেপ্টেবিলিটি যদি না বোঝো, তাহলে পেশেন্টকে তুমি মেডিসিন প্রপার অ্যাপ্লাই করতে পারবে না। আমরা জানি কি মিনারেল কিংডমে মেডিসিনের ডেপথটা অনেকটা গভীরে আছে, কিন্তু তার থেকে বেশি গভীরে হচ্ছে নোসোট। কিন্তু প্লান্ট কিংডমে মেডিসিনে যেটা মানে হচ্ছে সেটা একটু কম। তাহলে সামান্য যদি অসুবিধে থাকে, তাহলে প্লান্ট কিংডম থেকে নাক্স ভূমিকা দিয়ে দিলে আমার রুগী সেরে যাবে। কিন্তু যদি আরও একটু অসুবিধে থাকে, তখন আমাকে মিনারেল কিংডমে মেডিসিনটা দিতে হবে। আমি যদি চাইছি কি না আমি একটু গভীরে গিয়ে কাজ করব, আর যদি স্লো কাজ করতে হয় বা ওপর কাজ করতে হয়, তাহলে প্লান্ট কিংডমে মেডিসিনটা দিতে হবে। তো এইটা আমরা তখনই ওটা বুঝতে পারবো যখন সাসেপ্টেবিলিটি অফ দ্য পেশেন্ট আমরা কিন্তু বুঝতে পারবো। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? ওকে। তারপরে হচ্ছে দ্য সিট অফ দ্য ডিজিজ। দ্বিতীয়, সাসেপ্টিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্টটা কতটা হয়েছে বা কীরকম হয়েছে। স্যার যদি ভাইটাল ফোর্স খুব উইক হয় তাহলে? তাহলে আমি উইক মেডিসিন দেবো, আমি খুব একটা গভীর মেডিসিন দেবো না, লাইট মেডিসিন রিপিট করে করে আমাকে পেশেন্টকে তুলতে হবে। কেন সেই সময় যদি আমি বড়ো মেডিসিন দিয়ে দেবো যার অ্যাকশনটা অনেক ডেপথে গিয়ে কাজ করবে, তো পেশেন্ট তো খারাপ হয়ে যাবে। কেন্টে অবজারভেশন, প্রথম অবজারভেশনই তো তাই বলেছে, প্রলং অ্যাগ্রাভেশন অ্যান্ড ফাইনালি ডিক্লাইন্স অফ দ্য পেশেন্ট। এত বাড়াবাড়ি হলো, এত ওষুধ দেওয়ার পর অ্যাগ্রাভেশন হলো কি পেশেন্ট মারাই গেল, তো কেন্টে অবজারভেশন নাম্বার 1টা তো ওখানে ভুল হয়ে যাবে। সেই অনুযায়ী আমাকে দেখতে হবে। স্যার ছোটদের তো সাসেপ্টিবিলিটি তাহলে বেশি, তাহলে অনেক হায়ার বেশি, পোটেন্সি দেবো? বাচ্চাদের প্রচুর থাকে, ওই জন্য ওদেরকে হায়ার পোটেন্সি দেওয়াটা ভালো। ছোট বাচ্চাদের সাসেপ্টিবিলিটি হাই। তাহলে দ্য সিট অফ দ্য ডিজিজ দ্বিতীয় পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে দ্য নেচার অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ। সাসেপ্টিবিলিটি কি কজের উপর ডিপেন্ড করে যে কিভাবে ডিজিজটা হলো? হ্যাঁ, করতে পারে। কজ অফ ডিজিজ তো হতেই পারে, ভাইরাল এফেক্ট হতে পারে, ব্যাকটেরিয়াল ইফেক্ট হতে পারে, অথবা সামান্য ইফেক্ট হতে পারে। তারপরে নির্ভর করে কি আমার উপরে যেটা আক্রমণ করেছে সেটা কতটা ইন্টেন্সিটি আছে, নিশ্চয়ই করে। তো 5টা পয়েন্টের মধ্যে প্রথম কি হলো? দ্য সাসেপ্টেবিলিটি অফ দ্য পেশেন্ট। দ্বিতীয়টা কি হলো? দ্য সিট অফ দ্য ডিজিজ। আর নাম্বার 3 হচ্ছে দ্য নেচার অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ, যেটা তুমি এখন বললে ডিজিজের নেচার কীরকম রয়েছে আর ইন্টেন্সিটি কীরকম রয়েছে। ক্লিয়ার হলো? তারপরে পয়েন্ট হচ্ছে, তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার 4, দ্য স্টেজ অ্যান্ড ডিউরেশন অফ দ্য ডিজিজ। কোন স্টেজে রয়েছে, তার ডিউরেশনটা কীরকম হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আর তারপরে হচ্ছে দ্য প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, এর আগে ও ট্রিটমেন্ট কী করেছে সেটাও আমাদেরকে বুঝতে হবে।
ধরো একটা স্কিনে পেশেন্ট এসেছে, কিন্তু আগে নানা রকম মলম টলম লাগিয়ে সাপ্রেস করে তোমার সামনে চলে এসেছে। যেই সময় এসেছে হয়তো কম আছে, কিন্তু বলছে না আজকে আমার 2-4 বছর ধরে প্রবলেম যাচ্ছেই না। তার মানে ও সাপ্রেশন করে 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 আর ওটা সারছে না। তাহলে কেসটা যদি তোমার আগে থেকে না জানা থাকে, যেই তুমি একটা সুটেবল মেডিসিন দেবে, তাহলে প্রিভিয়াস কন্ডিশনগুলো ডেভেলপ করবে। আর প্রিভিয়াস কন্ডিশন যদি ডেভেলপ করে, সেটা আমাদের পক্ষে মঙ্গল, যে হ্যাঁ আমার তোমার পুরোনো ডিজিজগুলো রিটার্ন হয়েছে, তোমার ব্যাপারটা গোড়া থেকে সেরে যাবে। কিন্তু পেশেন্ট তো বলবে কি আমার পুরনো উপসর্গ তো চলে এসেছে, ওল্ড সিমটম যদি ব্যাক করে গেছে, তো বলবে কি আমার তো ডিজিজ বেড়ে গেল, যদিও সেটা নয়। এই জায়গায় যদি না জানা থাকে, তাহলে পোসোলজিটা তোমার ভুল হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে 5 পয়েন্ট শুড বি কনসিডার ইন দ্য চয়েস অফ দ্য ডোজ। 5টা পয়েন্টের মধ্যে প্রথম কি হলো, সাসেপ্টেবিলিটি অফ দ্য পেশেন্ট। দ্বিতীয় হচ্ছে সিট অফ দ্য ডিজিজ। নাম্বার 3 দ্য নেচার অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ। আর তারপরে হচ্ছে দ্য স্টেজ অ্যান্ড ডিউরেশন অফ দ্য ডিজিজ। তারপরে হচ্ছে দ্য প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। এই 5টা পয়েন্ট যদি কনসিডার করব, তবে গিয়ে ডোজে অ্যানালিসিসটা আমরা করতে পারি। তারপরে ব্যাপারটা আছে পোটেন্টাইজেশন। পোটেন্টাইজেশনটা আমাদের জানা আছে যে সেন্টিসিমাল স্কেল বা 50 মিলিসিমাল স্কেল অথবা ডেসিমাল স্কেলটা আমরা দেবো। তো ফিজিক্যাল প্রসেস বাই which latent curative property of a drug brought into activity। প্রত্যেক জিনিসের মধ্যে একটা লেটেন্ট কোয়ালিটি রয়েছে। যেইভাবে আমরা পোটেন্সিটা আস্তে আস্তে ইনক্রিজ করছি, 6, 30, 200, 1m, 10m, 50m, cm ইন কেস অফ দ্য সেন্টিসিমাল স্কেল, আর 0/1, 2, 3, 4, 5 LM স্কেল, আর 1x, 2x, 3x সেন্টিসিমাল স্কেল। তাহলে যে লেটেন্ট কিউরেটিভ প্রপার্টিসটা যেটা রয়েছে, আমরা যদি পোটেন্সি করতে জানি, পোটেন্টাইজেশন করতে পারি, তবে গিয়ে কিউরেটিভ পাওয়ারটা আমরা ডেভেলপ করতে পারব। অ্যাকর্ডিং টু স্টুয়ার্ট ক্লোজ, ম্যাথমেটিকো মেকানিক্যাল প্রসেস। এই প্রসেসটা উনি যেটা কিছুক্ষণ আগে যে বলছিল কি 10m না কি বলছিলে তুমি, ইকুয়াল টু একটা আগে বলছিলে না প্রথমে, কি ওইটা ইকুয়াল আছে কি না পোসোলজিতে, যেটা আমি বুঝলাম। কে বলছিল? স্যার আমি সন্দীপ। হ্যাঁ, তো এই যে স্টুয়ার্ট ক্লোজ যেটা বললো, কি আমরা ওটাকে ম্যাথমেটিক্যালি হয়তো বুঝতে চাইবো, তো ম্যাথমেটিকো মেকানিক্যাল প্রসেস দিয়ে ওটা আমরা অ্যানালাইজ করতে পারি। পোটেন্সিটা হচ্ছে এনি ডাইলুশন দ্যাট হ্যাভ আইদার সাবকাস্ট অর টাইচুরেটেড। আমরা জানি ইন কেস অফ লিকুইড মেডিসিন আমরা সাকাশন করতে পারবো, আর ইন কেস অফ সলিড মেডিসিন টাইটুরেশন আমরা করতে পারবো। এই দুটো প্রসেসই আমাদের শেখা হয়ে গেছে। এবার টাইটুরেশনে কি কি হয় আর সাকাশনে কি কি হয়। টাইটুরেশনে যেমন তোমাদের মনে আছে, ফর ড্রাগ সাবস্টান্সেস হুইচ আর ইনসলিবল ইন লিকুইড ভেহিকেল, ওটাকে আমরা কি করতাম, টাইটুরেশন করতাম। যে জিনিসগুলো না অ্যালকোহলে গুলবে না জলে গুলবে, তাহলে ওটা দিয়ে আমরা কিভাবে বানাবো, টাইটুরেশন করে। তার মধ্যে টাইটুরেশনের মধ্যে কি হচ্ছে, ডেসিমাল স্কেল হয় আর সেন্টিসিমাল স্কেল হচ্ছে। ইন টাইটুরেশন অফ প্লাম্বাম, প্লাম্বামকে যদি আমরা টাইটুরেশন করি, দ্য পেসেল শুড বি রাবেড ভেরি সফটলি। এটা প্লাম্বাম মেটালিকাম যখন তুমি বানাবে, তখন একটা জিনিস জেনে নাও, কি ওকে ভালো করে আমাকে পেসেলসটাকে পরিষ্কার করে নিতে হবে। ইন টাইটুরেশন অফ প্লাম্বাম দ্য পেসেল শুড বি রাবড ভেরি সফটলি, আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। এবার ফেরাম মেটালিকাম যখন তুমি বানাবে, তখন বলবে ইন টাইটুরেশন ফেরাম মেটালিকাম দ্য মোটার মাস্ট বি কেপ্ট ওয়ার্ম হোয়াইল টাইটুরেটিং। এটা বিশেষ জিনিস, কেননা ওটা তো ফেরাম মেটালিকাম, ওটা ওর গায়ে গায়ে আটকে যায়। তাহলে আমাকে কী করতে হবে, মাস্ট ওকে একটু ওয়ার্ম করে নিতে হবে, তবে গিয়ে ওটাকে পরিষ্কার করতে পারবে। হানিম্যান originally described titration in chronic disease ভলিউম 1। ক্রনিক ডিজিজ যে বইটা আছে ভলিউম 1-এ উনি এলাবোরেটলি কিন্তু ওটাকে ডিসকাস করেছেন, টাইটুরেশনের ব্যাপারটা। ক্লিয়ার হলো? স্যার, মিনারেল কিংডম থেকে যে মেডিসিন গুলো ট্রাইচুরেট করে আমরা ডেসিমাল বা সেন্টিমালে
প্রিপেয়ার করি সেটা কি 50 মিলিসিমাল পোটেন্সির ক্ষেত্রে ইউজ করা যাবে বা তৈরি করা যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না। 50 মিলিসিমালটা নাহলে পরে একদিন ভালো করে বুঝিয়ে বলে দেবো। সেটা তো লেট লাইফে হানিম্যান সাহেব তো তাই তো করলো, ও তো অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন। 50 মিলিসিমাল তো দিল বলেই তো এতটা সোজা হয়েছে। ঠিক আছে, এবার সাক্কাসান চলে আসো। সাক্কাসানটা কি হচ্ছে? ফর ড্রাগ হুইচ আর সলিবল ইন ওয়াটার অর অ্যালকোহল, যে জিনিসগুলো অ্যালকোহলের মধ্যে অথবা জলের মধ্যে গুলে যাবে ওটাকে নিয়ে আমরা সাক্কাসান করতে পারব। এখানে কি হচ্ছে, সাক্কাসানের মধ্যে ডেসিমাল স্কেলও থাকে, সেন্টিসিমাল স্কেলও থাকে, আর 50 মিলিসিমাল স্কেলও থাকে। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অফ ইউনাইটেড স্টেট অ্যান্ড ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া হ্যাজ অ্যাডভাইসড টু টেক 10 ml ফর সাক্কাসান। যেটা তুমি প্র্যাকটিক্যালে করেছিলে, শিশির মধ্যে কতটা লিকুইড নেবে, কতটা জায়গা ফাঁক রাখবে, তারপরে ওপর থেকে কর্ক লাগিয়ে দেবে, তারপর ওকে ঝাঁকাবে, এই ব্যাপারগুলো মনে পড়ছে? হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ স্যার। সাক্কাসানের মধ্যে আর একটা কথা মনে রাখতে হবে, হ্যানিম্যান হিমসেলফ মেড পোটেন্টাইজেশন আপ টু 60C। এটা মাঝে সাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে হ্যানিম্যান সাহেব কতটা করেছিলেন সাক্কাসানের মধ্যে, তখন কি বলবে? 60 ডিগ্রি না 60 সেন্টিসিমাল হ্যানিম্যান পোটেন্সি পর্যন্ত করে গেছেন। এখন যে 200 বা 1M বা 10M করছে এগুলো তো পরে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু হ্যানিম্যান ইটসেলফ কতটা করেছিলেন হিমসেলফ? 60C। In fifth edition of Organon of Medicine, Hahnemann advised 2 stroke for succussion। এটাও কিন্তু মনে রাখবে, ফিফথ এডিশন পর্যন্ত যখন অর্গানন অফ মেডিসিন উনি তৈরি করেছিলেন তখন সাক্কাসান করার সময় কতবার ঝাঁকাতে বলেছিলেন? 2টো স্ট্রোক। কত? 2 স্ট্রোক, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ইন সিক্সথ এডিশন অফ অর্গানন অফ মেডিসিন হ্যানিম্যান অ্যাডভাইস 100 স্ট্রোক ফর সাক্কাসান। সিক্সথ এডিশনে উনি কতবার ঝাঁকাতে বললেন? 100 বার। 100। এইটা খুব মাঝে সাঝে যারা ভালো পাস করে তাদেরকে এক্সামিনাররা ধরে। আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অ্যান্ড ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অ্যাডভাইস 10 স্ট্রোক। কিন্তু এইচপি আর বিএইচপি কি বলছে? আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কি বলছে? কত স্ট্রোক দিতে হবে? 10টা, 10 স্ট্রোক, ঠিক আছে। মনে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যেটা তুমি ফ্লাকশন পোটেন্সি যেটা বলছিলে, ফ্লাকশন পোটেন্সি introduced by Hahnemann from 6 titration to 8x liquid potency is prepared by সাক্কাসান। এটাকে বলা হয় ফ্লাকশন পোটেন্সি। আমি 6x থেকে ডাইরেক্ট কত করলাম? 8x। এটা কি হলো? জাম্পিং পোটেন্সি অথবা ফ্লাকশন পোটেন্সি। মনে থাকবে কিভাবে করেছিলে ল্যাবের মধ্যে, একটু মনে করো। 50 মিলি ওয়াটার, 50 মিলি অ্যালকোহল and 1 part of drug substance। ভেরি গুড, একদম খুব সুন্দর বলেছে। তো ড্রাগ মানে 7x। হ্যাঁ 6x, 6x, হ্যাঁ 6x এ 1 পার্ট নেওয়া হয়েছে। কোশ্চেন বলো। স্যার 6x থেকে 8x করছে, তাহলে যখন 7x প্রিপেয়ার করছি তখন ওখানে পিউরিফাইড ওয়াটার ইউজ করছি, তাহলে 7x এর টেস্ট আর 8x এর টেস্ট তো ইকুয়াল হবে না। টেস্ট? হ্যাঁ টেস্টে তো সুইটিসিন টেস্ট স্লাইটলি হবে, সেটা অ্যাল্টার হতে পারে। একটা অ্যালকোহলিক টেস্ট 8x এর ক্ষেত্রে মানে টোটালি আমরা অ্যালকোহল ইউজ করছি, বাট 7x এর ক্ষেত্রে পুরোটাই পিউরিফাইড ওয়াটার। হ্যাঁ, আরে বাবা 6x পর্যন্ত যখন আমরা টাইট্রেশন করে নিয়ে গেছি, তো 6x এ যেতে যেতে তোমার সলিবিলিটিটা তো ডেভেলপ করছে। সলিবিলিটিটা ডেভেলপ করার জন্য তোমাকে 50 মিনিমাম ওয়াটার দিতে হবে, তার মধ্যে গিয়ে গলবে। যদি জিনিসটা না গলে তাহলে কি তুমি ওই সাক্কাসান করতে পারবে? পারবে না। ব্যাপারটা বোঝা গেল? তাহলে তুমি জলের টেস্টটা পাবে, আর 8x মধ্যে যেহেতু 50 মিনিমাম আর অ্যালকোহল মিলিয়ে দিলে তাহলে অ্যালকোহল টেস্টটা পাবে। 7x এ তো তুমি অ্যালকোহল দাওনি, তাহলে অ্যালকোহলিক টেস্ট তো পাবে না, তা নিশ্চয়ই টেস্ট আলাদা থাকবে। কিন্তু 6x থেকে
মানে কোয়েশ্চেন পরীক্ষায় করে যে ফ্লাকশন পোটেন্সির ইম্পর্টেন্স কি, তাহলে কি বলবো? ইম্পর্টেন্সটা হচ্ছে কি, আমি সলিড থেকে লিকুইডে গেলাম, সলিড পোটেন্সি থেকে লিকুইড পোটেন্সিতে কনভার্ট করার জন্য আমাকে ফ্লাকশন পোটেন্সিটা হেল্প করে। কেননা টাইট্রেশন করে যদি আমাকে 200x বানাতে হয়, তাহলে কত বড় ঘর চাই, কত বড় জায়গা চাই, কত বড় বোতল চাই, কত বড় সময় চাই। এক একটা পোটেন্সি করতে গেলে 1 ঘন্টা করে সময় লাগছে। সেই সময়টাকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে হ্যানিম্যান করে দিয়েছেন এত বড় জিনিসটা। তো হ্যানিম্যানে আমরা কৃতজ্ঞ আছি। এটাই তো ইম্পর্টেন্স। সময় বাঁচবে, পোটেন্সি তৈরি হবে, কম সময়ের মধ্যে বেশি ওষুধ তৈরি হবে। সাকাশন করাটা সময় কম লাগে, টাইট্রেশন করার জন্য সময় অনেকটা বেশি লাগে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে 1 part of 6x titration আর 50 part of purified water প্লাস 50 part of dilution alcohol and 10 স্ট্রোক দেওয়ার পর সেটা তৈরি হয়ে যাচ্ছে 8x। এটাকে আমরা বলি ফ্লাকশন পোটেন্সি অথবা জাম্পিং পোটেন্সি। ক্লিয়ার? এবার হাই ফ্লাকশন পোটেন্সি কি হচ্ছে? তো হায়ার পোটেন্সিজ আর প্রিপেয়ার্ড উইথ দ্য হেল্প অফ মেশিন। এই জিনিসটা তুমি যেটা হাতে করছো সেটাকে যদি মেশিনে করো তাহলে হাই ফ্লাকশন পোটেন্সি হয়ে যায়। কেন, মেশিন যেটা থাকে সেটা তো একদম মেশিনের মতন কাজ করে। মনে থাকবে? যদি ফ্লাকশন পোটেন্সি শুধু বলে তাহলে একরকম। স্যার হাই ফ্লাকশন পোটেন্সি মানে ধরো 10 আমরা তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা স্যার ড্রাগ সাবস্টেন্স কি ইউজ করব? একই জিনিস, জিনিসটা একই আছে, শুধু যদি মেশিনে তৈরি করো তাহলে ওকে বলা হবে হাই ফ্লাকশন পোটেন্সি। হাতে যদি তৈরি করো তাহলে ফ্লাকশন পোটেন্সি। এইটাই তো এক্সামিনারটা মাথা ঘুরিয়ে দিচ্ছে। যেই একটা টার্ম চেঞ্জ হলো তাহলে মনে করবে হয়তো ডেফিনিশন চেঞ্জ হয়ে গেলো, কিন্তু ডেফিনিশনটা তা নয়। হাই ফ্লাকশন পোটেন্সি মানে দ্যাট মেডিসিন হুইচ ইজ প্রিপেয়ার্ড বাই দ্য মেশিন ইজ কল্ড দ্য হাই ফ্লাকশন পোটেন্সি। ইফ ইট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য হ্যান্ড, that means fluxion potency, that is jumping potency. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তারপরে আসছে স্টেট পোটেন্সি। স্টেট পোটেন্সিটা কি আছে? ওই 6x থেকে 7x করাকে বলা হয় স্টেট পোটেন্সি। তাহলে ডক্টর বার্ট, এটা মনে রাখবে, স্টেট পোটেন্সিটা কে করলো? ডক্টর বার্ট। তো ডক্টর বার্ট ইন্ট্রোডিউসড স্টেট পোটেন্সি প্রিপারেশন অফ 7x লিকুইড পোটেন্সি ফ্রম দ্য 6x টাইট্রেশন। 6x টাইট্রেশন থেকে 7x করাটাকে বলা হচ্ছে স্টেট পোটেন্সি। কি হচ্ছে? 1 part অফ 6x টাইট্রেশন, 1 পার্ট নিলাম, আর 9 part পিউরিফাইড ওয়াটার নিলাম, আর 10টা স্ট্রোক দিলাম, 10 বার ওকে ঝাঁকি দিলাম, হয়ে গেল ওটা স্টেট পোটেন্সি। তাহলে আজকে তোমাদের মোটামুটি ফ্লাকশন পোটেন্সি, হাই ফ্লাকশন পোটেন্সি আর স্টেট পোটেন্সি সব কটা ক্লিয়ার হয়ে গেল একদম সহজভাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর একটা জিনিস জেনে নাও, হ্যানিম্যান denoted the potencies in Roman number which should be multiplied by 3 for the exact potency. That is, 1 of Hahnemann potency means third potency, আর 10 মানে হচ্ছে 30th potency, আর xx means হচ্ছে 6th potency, আর d means 150th potency। এটা একটু পরীক্ষায় মাঝে সাঝে আসে, যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাগুলো দেয়, এমডি যারা করে তাদেরকে এটা একটু জিজ্ঞেস করে, আন্ডার গ্রাজুয়েটে জেনারেলি করে না। তাহলে এটা মনে রাখবে। Hahnemann denoted the potency in Roman number which should be multiplied by 3 for the exact potency. 3 দিয়ে যদি গুণ করে দাও, এবার তার মানে হচ্ছে কি, যদি 1 লেখা থাকে তার মানে হানিম্যান কি বলতে চাইছেন? থার্ড পোটেন্সি। আর যদি এক্স লেখা থাকে তো এক্স ইন্টু 3 করে দাও, তাহলে কত হয়ে যাবে? 30 পোটেন্সি। আর যদি এক্স এক্স থাকে তার মানে কত হয়ে গেল? 60 পোটেন্সি। আর যদি এল দিয়ে করা হয় তো এল ইন্টু 3 করতে 150 পোটেন্সি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না বুঝতে পারোনি? স্যার হাই একবার বলুন স্যার। বলো বলো। হাই ফ্লাক্সন পোটেন্সি। হাই ফ্লাকশন পোটেন্সিটা হচ্ছে কি, ওই যে তুমি ফ্লাকশন পোটেন্সি করেছো,
একটা ওষুধ যেটা নিলে 6x এ নিয়েছো, ধরো তুমি ফেরামফস নিয়েছো অথবা নেট্রামফস নিয়েছো বা ক্যালকেরিয়া কার্ভ 6x নিয়েছো, তো ক্যালকেরিয়া কার্ভকে ওয়ান পার্ট নেবে, তার মধ্যে 9 পার্ট যদি জল দিয়ে দাও আর ওটাকে যদি ঝাঁকিয়ে দাও তাহলে কি তৈরি হবে 7x, এটা হলো স্ট্রেট। এবার এর মধ্যে আরও 10 পার্ট যদি অ্যালকোহল দিয়ে দাও আর 10টা স্ট্রোক দিয়ে দাও তাহলে কি হলো 8x। তো যদি আমি 6x থেকে ডাইরেক্টলি 8x চলে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফ্লাকশন পোটেন্সি, যেটা তুমি হাতে দিয়ে করলে। কিন্তু এই কাজটা যদি মেশিনে দিয়ে করবে, মেশিনের মধ্যে দিয়ে 10 বার ঝাঁকিয়ে দেবে, তাহলে ওটা হয়ে যাবে হাই ফ্লাকশন পোটেন্সি। Yes, sir. তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছাড়ছি। আর ওকে স্যার। রাত্রে আজকে কমর মানে টাইট